কেমন বয়ফ্রেন্ড তোর? তোকে বাঘের মুখে ফেলে দিলে পালিয়েছে। তোর সতী সাবিত্রী মেয়েরা ভাই খুঁজে দেখছিস খুঁজে এসব ওইখানে কি হচ্ছে? বাঞ্চত কোথায় সতী পাস? কাকে বলছিস? সতী হলে কেউ বয়ফ্রেন্ড নিয়ে ঝোপে ঢুকে? চল এটাকে খেয়ে ছেড়ে দেই। হিয়া আঁতকে ওঠে, ঝরঝর করে কেঁদে দেয়। সৈকত রিয়াদকে বলে, না, আমার এই বান্ধবীটাকেই লাগবে। যেদিন আমাকে জুতাপেটা করেছিল, আজ আসুক, কত ধানে কত চাল দেখিয়ে দেব। বিদুষী কর্নার সমিতির ম্যানেজিং ডিরেক্টর অতীশ পালের দিকে তাকিয়ে সামিন গম্ভীর কণ্ঠে বলে। অতীশ পাল মাথা নাড়িয়ে বলে, অবশ্যই, অবশ্যই। বুঝতে পেরেছি আমি। আপনি চিন্তা করবেন না। সামিন উঠে দাঁড়ায়। তার আজ কিছু জরুরি কাজ রয়েছে উকিলের কাছে, তাদের সেখানে যেতে হবে এখন। হিয়া। আলোর কণ্ঠস্বর শুনে হিয়ার দেহে প্রাণ ফিরে পায়। দৌড়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরে। আলো হিয়াকে সরিয়ে দিয়ে সৈকতের দিকে তাকায়। সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সে বসে। তোদের টাকা এনেছি, এখন ওকে ছাড়। সৈকত গাছাড়া ভঙ্গিতে বলে। টাকা দে। আলো পার্স ব্যাগ থেকে টাকাটা বের করে সৈকতের দিকে এগিয়ে দেয়। সৈকত টাকাটা গুনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলে, টাকা দে আগে, তুই যা, তোর বান্ধবী আমার সাথে থাকুক। আলো দাঁতের দাঁত চেপে বলে। মানে? সৈকত হাসে, বলে, আমার ভাইয়া আসুক, মানেটা পরে বুঝাবো। এমন সময় অয়ন এসে পড়ে সেখানে। হিয়া রেগেমেগে বলে ওঠে, দেরি করছিলে কেন? টাকাটা ম্যানেজ করতে দেরি হয়েছে। সামান্য 10,000 টাকা ম্যানেজ করতে 14 বছর লাগে, ইডিয়ট। সৈকত হেসে ওঠে, অয়নের দিকে তাকিয়ে বলে। দে টাকাটা দে। অয়ন টাকাটা দিয়ে দেয়, তারপর সৈকতের দিকে তাকিয়ে বলে। এখন আমাদের যেতে দিন। সৈকত আরেকটা সিগারেট ধরিয়ে বলে, তোর যা, আলো এখানে থাকবে। অয়ন ঘাবড়ে যায়। আলো কটমটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সৈকতের দিকে। সৈকত বলে, চোখ মামা, আমার ভাইয়ের এসেছে সামনে, সেদিনের মায়ের জবাব আজ তোকে দেব। অয়ন আর হিয়া আলোকে ছেড়ে যায় না, তারাও বসে আছে। কিছু সময় পরে সেখানে সাগরের গাড়ি থামে। সৈকত এগিয়ে যায়, চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে। সাগর বলে, কি হয়েছে এখানে? সামনের বউটাকে বাগে পেয়েছি, আজ এমন শিক্ষা দেব, ও পা ধরবে আমাদের। সেটা সামিনকে ভিডিও করে পাঠিয়ে দেব। সৈকতের মুখে আলোর কথা শুনে সাগর আলোর দিকে তাকায়। তারপর পা থেকে মাথা পর্যন্ত আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সাগরের দৃষ্টি দেখে আলো নিজের ওড়না ঠিক করে নেয়। আলোকে দেখে সাগর একটা পৈশাচিক হাসি দেয়। না, সামিনের টেস্ট বরাবরই বেশ ভালো, সত্যি ভীষণ সুন্দরী। সৈকত বলে। সেদিন কি মারটাই না মেরেছে আমাকে। সাগর সৈকতের দিকে তাকিয়ে বলে, নেশা করেছিস তুই? আচ্ছা এখন শোন, যেটা চাইছিস সেটা ভুলেও করিস না। শামিন জিন্দা কবর দিয়ে দেবে। আমি তোকে চিনি, ওদের ছেড়ে দে, প্রতিশোধ পরে নেওয়া যাবে। সৈকত ক্ষেপে গিয়ে বলে, না, আজ একটা হেনস্থা করবে তুমি। আমার ভাইয়ের এত ভীতু জানতাম না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, তুই এখন আমার আর আমার ভাইয়ের পা ধরবি, নাকি খত দিবি, তারপর তোকে ছাড়বো। আর যদি এসব কিছু না করি? তাহলে তোর বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ডকে চুম্মা চাটির ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবো। কি? আলোর মুখটা শুকনো হয়ে যায়। হিয়া কাঁদতে শুরু করে। অয়ন ভীত চোখে তাকিয়ে আছে সৈকতের দিকে। সাগর সৈকতের হাতে টেনে নিয়ে ওপাশে নিয়ে যায়। ধমকের সুরে বলে, মাথা ঠান্ডা কর, ও শামিন যে সে না, কেউ না। করবো? ওর বউ এমনি এমনি ছেড়ে দেবো? তুমি ওর থেকে প্রতিশোধ চাও না? চাই এভাবে না, এভাবে ফেসে যাব, সময় আসুক। তারপর নিজের ফোনটা বের করে সাগর বলতে থাকে, যা হয়েছে এই পর্যন্তই। আজ শুধু শামিনকে একটু ভয় দেখাই, ওর বউকে কিছু করিস না, ঠিক আছে?
সৈকত চুপ করে থাকে। সাগর আলোর দিকে আরো একবার তাকিয়ে সামিনের নাম্বারে ফোন লাগায়। ওপাশ থেকে সামিন ফোনটা রিসিভ করতেই সাগর বলে ওঠে, শামিন, ইয়া স্যার। ফোন দিয়েছিস কেন আমাকে? তোর একটা জিনিস আমার কাছে এসে নিয়ে যাবি না? মানে কি বলতে চাইছিস? তোর বউ আমার কাছে এসেছে, নিয়ে যা এসে। মুখ সামলে কথা বল। বিশ্বাস হয় না? শোন, তোর বউয়ের গলায় একটা চমৎকার তিল আছে, দেখলাম তুই তো ভালো করেই জানিস সে কথা। সামিন উঠে দাঁড়িয়ে যায়। সাগর বলতে থাকে। ফোন কেটে দিয়ে সামিন পার্টি অফিস থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। তার মাথা কাজ করছে না। আলো থাবা মেরে সৈকতের ফোনটা নিয়ে হিয়ার ভিডিওটা ডিলিট করতে চেষ্টা করে। সৈকত ফোনটা নিয়ে নিতে যায়। সাগর আলোকে দেখতে থাকে। সামিনের বউ একেবারে সামিনের মতোই খ্যাপা খ্যাপা মেয়েরা সাগরের বরাবরই মুগ্ধ করে। সৈকত চেঁচিয়ে ওঠে, তোর কি বিষ কমবে না, তাই না? রিয়াদ এসে পেছন থেকে আলোকে ধরে হাত থেকে ফোন নিয়ে নেয়। রিয়াদের স্পর্শ পেয়ে আলো প্রচন্ড ক্ষেপে গিয়ে ঘুরে রিয়াদের তলপেটে খানিকটা নিচে লাথি বসিয়ে দেয়। বিকট চিৎকার দিয়ে রিয়াদ বসে পড়ে। তারপর গোংরাতে থাকে। সাগর হতবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। সৈকত বলে, দেখছো ভাইয়া, তেজ দেখছো? আলো সৈকতের দিকে তাকিয়ে বলে, ফোন দে কুত্তা। আগে তোর স্বামী আসুক। আলোর দিকে তাকিয়ে সাগর ঠান্ডা গলায় বলে, 30 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করেছে। দিঘির পাড়ে গাড়ি থামিয়ে দ্রুত পায়ে সামিন এগিয়ে যায়। সে তার নার্ভ ঠান্ডা রাখার চেষ্টা করছে। সাগর সামিনকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়। সামিন এগিয়ে গিয়ে দাঁতের দাঁত চেপে বলে, মরতে চাস তুই? হ্যাঁ, মরার শখ হয়েছে আমার হাতে? তাহলে বল এখন এখানে গেলে দেই। সাগর সামিনের কানের কাছে মুখ নিয়ে বলে, তোর বউ একটা জিনিস, একে তুই সামলাতি কিভাবে? দারুণ, আমি ইমপ্রেসড। সামিন হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সাগর জোরে বলে, আচ্ছা শোন, মাইন্ড করিস না, ভাবির প্রশংসা করলাম, নিয়ে যা। সামিন আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত, হিয়া এবং অয়নকে বলে। তোরা কেটে পড়। হিয়া কেঁদে দিয়ে বলে। ভিডিওটা? সামিন সৈকতের দিকে তাকিয়ে বলে, কোন ভিডিও? কিসের ভিডিও? তোর বউয়ের বান্ধবী আর তোর বয়ফ্রেন্ড এখানে অনৈতিক কাজ করছিল। আর ভিডিও, তোর বউ এসেছিল টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিতে। সামিন আলোর দিকে কটমট দৃষ্টি দিয়ে এক পলক তাকায়। তারপর সাগরের দিকে তাকিয়ে বলে। ওদের টাকা ওদের ফেরত দে। সাগর সৈকতকে ইশারা করতেই সৈকত টাকাগুলো দিয়ে দেয়। সামিন ঠান্ডা গলায় বলে, ভালোই ভালোই ভিডিও ডিলিট করে এক্ষুনি। সাগর সৈকতকে বলে। ওই মেয়েটার কাছে দে ফোন। সৈকত হিয়ার হাতে ফোন তুলে দেয়। হিয়া দ্রুত ভিডিওটা ডিলিট করে চোখের পানি মুছে। সাগর বলে, তুই আমাকে যতটা খারাপ ভাবিস শামীম, আমি ততটাও খারাপ না, বুঝলি? ভাবিকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি। জিজ্ঞেস কর তোর বউকে। সামিন সাগরের সাথে কোনো কথা না বলে ঠান্ডা গলায় আলোকে বলে, তোমরা তিনজন গাড়িতে ওঠো। আমরা যেতে পারবো। আমি বলছি গাড়িতে ওঠো, বেয়াদব মেয়ে। বিকট শব্দে চেঁচিয়ে ওঠে সামিন। তার চিৎকার যেন সবার কানে তালা লেগে গেছে। হিয়া অয়ন ভয় পেয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। আলো ঠায় দাঁড়িয়ে থাকে। সামিন সাগরের দিকে তাকিয়ে বলে, তোর ভাইকে সাবধান করে দে, ও অনেকবার বেড়েছে। একদিন দেখবি খবরে হেডলাইন আসবে, পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সাবেক মেয়র শমশের ভূঁইয়ার ছোট ছেলে সৈকত ভূঁইয়া নিহত, এবং সেই ব্যবস্থা আমি করব। হ্যাঁ? সাগর সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন ওদের দৃষ্টি উপেক্ষা করে আলোর কাছে গিয়ে খপ করে আলোর হাত ধরে ফেলে। তারপর আলোকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দেয় সামনের সিটে। দরজা লাগিয়ে দিয়ে ঘুরে সে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এদিকে ওদিক না তাকিয়ে গাড়ি স্টার্ট করে সোজা হাইওয়েতে ওঠে। সবাই চুপচাপ। মাঝে মাঝে হিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। সামিন কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে অয়ন হিয়াকে উদ্দেশ্য করে বলে, তোদের কোথায় নামিয়ে দেবো?
রেডিও কলোনির মোড়ে পাইয়া। সামিন হিয়াকে উদ্দেশ্য করে বলে। শুরুতে আমাকে ফোন দিলে পারতে, এতটা সাফার করতে হতো না। হিয়ার কান্নার বেগ বাড়ছে। অয়ন হিয়াকে সান্ত্বনা দেবার জন্য তার হাতের উপর একটা হাত রাখে। হিয়া অয়নের হাতটা ছাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, ছোবে না আমাকে, ভিতর ডিম কোথাকার। আর একটু হলে আমি দম আটকে মরে যেতাম। অয়ন বেলুনের মতো চুপসে যায়। সামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আলো ভাবলিহীনভাবে বসে আছে চুপচাপ। রেডিও কলোনির মোড়ে এসে সামিন গাড়ি থামিয়ে দেয়। অয়ন হিয়াকে নিয়ে নেমে পড়ে। সামিনের গাড়ি আবারও চলতে শুরু করে। দুজনেই চুপচাপ। কিছু দূর যেতেই একটা নির্জন জায়গা দেখে সামিন ব্রেক কষে দেয়। আলো মাথা ঘুরিয়ে সামিনের দিকে তাকায়। আলোর দিকে না তাকিয়ে সামিন গম্ভীর কণ্ঠে বলে, যেখানেই ঝামেলা সেখানেই আলো, নাকি যেখানেই আলো সেখানেই ঝামেলা? হ্যাঁ, মাথার ঘিলু কি বাসায় রেখে এসেছো? কমন সেন্স নাই? একা একা চলে যাচ্ছ ড্রাগ অ্যাডিক্টদের কাছে, কোনো রকম প্রোটেকশন ছাড়া। নিজেকে কি ভাবো কি তুমি? হ্যাঁ, আমি নিজেকে একটা মানুষ ভাবি, আমার বান্ধবীর বিপদে, তাই চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। পুলিশকে দিয়ে ব্যাপারটা সামলাতে গেলে জানাজানি হতো, যেটা হিয়ার জন্য মঙ্গলজনক নয়। আর পুলিশের ওপর আমার ভরসাও নেই, নয়তো কবেই আপনার নামে কমপ্লেন করতে থানায় ছুটতাম। সামিন আলোর দিকে তাকায়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনি আমাকে এতটা ব্রেনলেস মেয়ে মনে করেন? আমি কি আহাম্মক নাকি একা একা চলে যাব নেশাখোরদের কাছে? আমার ইজ্জতের ভয় আছে। আমি লোক ঠিক করে রেখে গিয়েছিলাম, তারা চলে যেত সময় মতো। সামিন অবাক হয়ে বলে, কোন লোক? এমন সময় আলোর ফোন বেজে ওঠে। আলো ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ শেফালি আপু, না আসতে হবে না আপনাদের, আমরা ঠিক আছি। হ্যাঁ বাড়ি যাচ্ছি। ফোন কেটে দেয় আলো। সামিন বলে, শেফালিকে? আমার সাথে কাজ করে তৃতীয় লিঙ্গের আপু। ও সময় মতো ওর পুরো গ্যাং নিয়ে চলে আসতো, উল্টো ওই সৈকতের ইজ্জত লুট করে নিয়ে যেত আজ। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। সে অনেক কষ্টে তার হাসি চাপিয়ে রেখেছে আলোর কথা শুনে। আলো সামিনের দিকে তাকায়। সামিন মুখ ঘুরিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পরে স্বাভাবিক গলায় বলে, বেশ বুদ্ধিমতী তুমি, ভালো লাগলো। তা নিজে ওখানে কি কি করছিলেন? ওই সৈকতের চামচাটা ওভাবে কাতরাচ্ছিল কেন? কোথায় মেরেছ ওর? জায়গা মতো। ঠান্ডা গলায় বলে আলো। সামিন হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, তুমি সত্যি অমানবিক। আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে, তোমার কারাতে আর দেখাই হলো না, এত অ্যাগ্রেসিভ তুমি আমার বেলায় কখনো তো হওনি। হ্যাঁ, আমার সৌভাগ্য। আমাকে ভয় পেতে বুঝি? আমি ওদের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ ওরা কেউ আমার ভাইদের গলায় ছুরি ধরেনি, তাই আমার মনোবল ভাঙেনি। সামিন আলোকে দেখতে থাকে। কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। মুখটা লাল হয়ে আছে। গায়ের ওড়নাটা চাদরের মতো করে জড়িয়ে রেখেছে। মেয়েটাই এই ব্যাপারটা সামিনের বেশ পছন্দ। শাড়ি কিংবা সালোয়ার কামিজ যাই পরুক না কেন, খুব শালীনভাবে পরবে। শরীরের ভাঁজ সম্পর্কে অবগত হওয়ার সাধ্যি কোনো পুরুষের নেই। যখন শাড়ি পরতো আঁচল টেনে সব সময় ডান কাঁধে তুলে রাখতো। নিজেকে মোহনীয় করে উপস্থাপন করার প্রয়াস নেই তার। সে আদর্শ নারীত্বের বলিয়ান। কিছু সময় চুপ করে থেকে সামিন গাড়ি স্টার্ট করে। তারপর ড্রাইভ করতে করতে ঠান্ডা গলায় বলে, আর কখনো এমন সিচুয়েশনে পড়লে এত পাকনামি করবে না। ভুলে যাবে না তুমি একটা মেয়ে। যতই নিজেকে শক্তিশালী ভাবো না কেন, পুরুষালী শক্তির সাথে পেরে উঠবে না তুমি। তাই যা করবে ভেবে চিন্তা করবে, হটকারি তাই না। আলো কপাল কুঁচকে থাকে। সামিনের এত জ্ঞান সে হজম করতে পারছে না। কিছুক্ষণ পরে সামিন বলে ওঠে, শ্রাবণীদের বিষয়টা দেখে দিয়েছি, আশা করছি আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। কাটকাট করে বলে দেয় আলো। সামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এত শুকনো ধন্যবাদ? আলো কপাল কুঁচকে সামিনের দিকে তাকিয়ে বলে, ভেজা ধন্যবাদ কিভাবে দেয়? সামিন কোনো জবাব দেয় না।
এক মনে ড্রাইভ করতে থাকে। আলো বলে, আমার কপাল, যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন ওই দিন থেকে শনির দশা কাটছে না। কবে আপনার থেকে পিছু ছাড়াতে পারবো কে জানে। অ্যাডভোকেট শাহজাহান শিকদারের মুখের দিকে তাকিয়ে আছে আলো। শাহজাহান শিকদার টিস্যু পেপারের দিকে নিজের চশমার কাচ পরিষ্কার করতে করতে নরম গলায় বলে, দেখো মামনি, মিউচুয়াল ডিভোর্স এটা একটা লম্বা প্রসেস। কাগজপত্র রেডি করতে একটু টাইম লাগবে। এতদিন যখন অপেক্ষা করতে পারলে আরেকটু না হয় করো। আলোর মুখ শুকিয়ে যায়। সে বলে, এমন কথা আমি জীবনেও শুনিনি আঙ্কেল। শাহজাহান শিকদার মৃদু হাসে, তারপর বলে, আইন তো আর মুখের কথাই না মা, যে আইন দুটো মানুষকে একে অপরের সাথে সারা জীবনের জন্য জুড়ে দেয়, সে আইন তো একদিন ভাঙা সম্ভব না, তাই না? অনেক নিয়ম আছে। আমি কাগজপত্র রেডি করছি, তারপর তোমাদের ডাকবো। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আলোর কাছে শাহজাহান শিকদারের জবাব পছন্দ হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই লোকটা কারো শিখিয়ে দেয়া কথা বলছে, কিন্তু এখন আলোর করণীয় কি? শাহজাহান শিকদারের চেম্বার থেকে বের হয়ে আলো বিরস মুখে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আজকে অর্ডারের ডেলিভারি সকালবেলাতেই ডেলিভারি বয়কে বুঝিয়ে দিয়ে এসেছে। আপাতত হাতে কোনো কাজ নেই তার। পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে ওঠে, তারপর ঘুরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার একজন ব্যাচমেট। আলোর মুখ হাসি হাসি করার চেষ্টা করে বলে, রাকিব। আলো ম্লান হাসে। ভালো, তুমি? রাকিব বলে। আলো কি উত্তর দেবে বুঝতে পারছে না। রাকিব বলে, ইহান আজ বেশ খুশি, কারণ তার বড় বাবা অনেকদিন পরে তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। গাড়ির ব্যাক সিটটা পুরোটা খেলনা দিয়ে ভর্তি করে ফেলেছে। তার চোখে মুখে খুশি চকচক করছে। সামিন ড্রাইভ করতে করতে বারবার ইহানের দিকে তাকাচ্ছে। সে নিজেও মজা পাচ্ছে ইহানের আনন্দ দেখে। বড় বাবা, দেখো পচা আন্টি। গাড়ির জানালার বাইরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে ইহান। সামিন অবাক হয়ে বলে, কোথায়? ইহান হাত তুলে দেখায়। ওই যে দেখো। সামিন হুট করে গাড়ি ব্রেক কষে। তারপর ইহানের হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে রাগে। দূরে আলো একটা ছেলের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করছে, হাসাহাসি করছে। সামিনের মস্তিষ্ক থেকে সেই রাগ পুরো শরীরে ছড়িয়ে যেতে মিনিট খানেক সময় নিল না। পুরো শরীর জ্বলে যাচ্ছে রাগে। সে আলোর দিকে তাকিয়ে আছে। দীর্ঘদিন পরে আলোর মুখে সে হাসি দেখেছে। কে এই ছেলেটা? আলোর প্রাক্তন নাকি? তাড়াতাড়ি সামিনের ডিভোর্স দিয়ে ওই প্রাক্তনকে বিয়ে করার পরিকল্পনা করছে বুঝি? সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, খাওয়াচ্ছি তোমাকে আইসক্রিম আসিয়া। স্যার, এগুলো কিসের কাগজ? সিনথিয়া অতীশ পালের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। অতীশ ফাইলটার দিকে এক পলক তাকিয়ে বলে, জরুরি কাগজ। শামিন ইশারায় বউয়ের লোনের পেপার। কিন্তু স্যার, তাকে তো লোন দেওয়া হয়নি। তার পরিবর্তে একজন দিনমজুরের মেয়ে পেয়েছে। জানি, কাগজগুলো রাখো। প্রত্যেক সপ্তাহে আদ্রিতা আলো লোন পরিশোধ করতে এলে তার সই আর টাকাটা রেখে দেবে। সিনথিয়া হা হয়ে থাকে। স্যার, আমি কিন্তু বুঝতে পারছি না। ইয়াসার মির্জা আমাদের মাধ্যমে তার স্ত্রীকে টাকা দিয়েছে এবং সব কথা তার স্ত্রীকে জানাতে নিষেধ করেছে। তাই তার স্ত্রীর লোনের টাকা ভেবে প্রত্যেক সপ্তাহে টাকা পরিশোধ করতে এলে টাকাটা চুপচাপ রেখে দেবে। ইয়াসার মির্জা ওনার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে টাকা ট্রান্সফার করতে হবে। সিনথিয়ার মাথায় কিচ্ছু ঢুকছে না। সে হতভম্ব হয়ে বলে, স্যার, হচ্ছে কি আসলে? আমাদের কাজ কি এখন মিথ্যাচার করা? এটা তো ধোঁকাবাজি এক প্রকার। অতীশ পাল বলে, ধোঁকাবাজি কোথায়? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখলে না? এমন দেখছো কোথাও? এখন যাও, নিজের মুখ বন্ধ রাখো,
আমাদের এজেন্সি আইনের ঝামেলা যেভাবে শামিন ইয়ামার মির্জার সামলাতে আমাদের এজেন্সি আইনের ঝামেলা যেভাবে শামিন ইয়াসার মির্জা সামলায়, তেমনি তার এই ঝামেলাটাও একটু সামলে দাও। আর হ্যাঁ, নতুন অ্যাপ্লাই দুটোকে বলে দিও, তারা যাতে গন্ডগোল না করে বসে। ছাদে সবাই চুলের তেলের কাঁচামাল গুছিয়ে নিচ্ছে। আজ শুধু এক্সপেরিমেন্ট হবে। আলো একপাশে একটা চেয়ারে বসে আছে চুপচাপ। আজও হিয়া আসেনি। অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেদিন। ফোনে বলেছে গায়ে জ্বর এসেছে। শেফালিয়ার বিউটির হাতে হাতে সব গুছিয়ে নিচ্ছে। সঞ্জিদা বড় একটা স্টোরের ওপর বৃহৎ আকারের একটা কড়াই রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মাত্র 4 দিন ডেলিভারি দিয়েছি আচার, এখনই বেশ ভালো রিভিউ পাচ্ছি। আমার মতে আচারটা নিয়ে এগোনো ঠিক হবে। তেল নিয়ে এগোতে রিস্ক আছে। বিজনেসের রিস্ক না নিলে এগোনো যায় না সানজিদা আপু, আমাদেরকে রিস্কটা নিতেই হবে। শেফালিয়ার বিউটি আলোর কথায় সায় দেয়। এমন সময় আজান আসে। আলো আজানের দিকে তাকিয়ে মজার ছলে বলে, যখন তখন আমাদের ফ্যাক্টরিতে ঢুকবে না। আমাদের প্রোডাক্টের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা কাউকে জানাতে চাই না। আজান বলে, আপু, নিচে একজন ডেলিভারি বয় আসছে। ডেলিভারি বয়? আলো অবাক হয়ে যায়, তারপর বলে, আমাদের সব অর্ডার তো হাতে পেয়েছি, আবার কি? তা তো যায় না আপু, তুমি নিজে এসেই দেখো। আলো গায়ে অর্ণা জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। দেখতে পায় সদর দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। আলো জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় লোকটার দিকে, বলে, কিসের পার্সেল? আর পার্সেল কোথায়? মুখ থেকে মাস্ক খুলে ফেলে লোকটা, বলে। আলো কিছু বুঝতে পারছে না। লোকটা বলে। আলো লোকটার পিছু পিছু যায়। গেটের বাইরে বিশাল বড় একটা আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব হয়ে যায়। লোকটা বলে। আলো এদিক ওদিক তাকায়, তার মুখে কোনো কথা আসছে না। এমন সময় আলোর ফোন বেজে ওঠে। সামিনের নাম্বার থেকে ফোন। আলো ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে সামিন বলে, পার্সেল পেয়েছো? এখন যত ইচ্ছা তত আইসক্রিম খাবে বাড়িতে বসে বসে। বাইরের ছেলেদের সাথে রাস্তায় বসে হা হা হি হি করা, হ্যাঁ, আইসক্রিম হাতে তাদের গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়া, এসব যেন আর করতে না দেখি। ওসব বেহাল্লাপনা আমার সাথে ডিভোর্স হয়ে গেলে করবে। যতদিন কাগজে কলমে তুমি আমার বউ, আমি যদি দেখি আমার বউ ভ্রষ্টাচারী হচ্ছে, তাহলে উল্টাপাল্টা কিছু করে দিতে আমার কিন্তু হাত কাঁপবে না। সামিন ফোন কেটে দেয়। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে। পাশ থেকে লোকটা বলে। আলো শুকনো মুখে আইসক্রিমের ভ্যানটার দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে শেফালি বলে, এখন করবে কি? এখন আইসক্রিমের ব্যবসাও শুরু করবে তুমি? আলো নিস্তেজ কণ্ঠে বলে, সানজিদাপুকে বলো তাদের বস্তিতে খবর দিতে, বাচ্চারা এসে তাদের পছন্দ মতো নিয়ে যাক। আর তোমরাও নাও, এখান থেকে নিয়ে যাও যার যা লাগে। আজান আমতা আমতা করে বলে, আপু, থানা রোডের এতিমখানায় কিছু দিয়ে আসবো? যা ইচ্ছা করো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো বাড়ির ভেতরে চলে যায়। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে সে। ফোন কেটে সামিন ফোনটাকে আছাড় মারে। সে প্রাণপণ চেষ্টা করছে আলোকে কোনো কঠিন কথা না শোনাতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার উগ্র রাগটা আবারও একবার আলোর কাছে তাকে ঘৃণার পাত্র করে দিল। কিন্তু সে কি করবে? সহ্য করতে পারেনি আলোর সাথে ওই ছেলেটাকে। কি করছো আব্বু? আলো ব্যাগ কাঁধে নিয়ে আতাউর আলমের দিকে তাকিয়ে আছে। আতাউর আলম মাথা তুলে আলোর দিকে তাকিয়ে বলে, ও আলো, আয়। আলো ভেতরে ঢোকে। আতাউর আলম বলে, কি আর করব, একটা নিবন্ধ লেখার চেষ্টা করছিলাম। একটা বেসরকারি নিউজ এজেন্সি থেকে রিকোয়েস্ট পেয়েছি, টাকা দেবে। আলো বাবার বিছানায় বসে। মস্তিষ্কে চাপ পড়ে এমন কিছু তোমাকে করতে হবে কেন? বাদ দাও তো, টুকটাক চলছে তো সব। আজান আয়াতের স্কলারশিপের টাকা, তোমার দেশের বাড়ির জমি চাষের টাকা, আমার টিউশনের টাকা চলে যাচ্ছে তো আব্বু। ব্যবসাটা একবার দাঁড়াতে দাও আমার। আতাউর আলম
ম্লান হাসে, তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কোথাও যাচ্ছিস? আলো উঠে দাঁড়ায়। হ্যাঁ, আজ লোনের টাকা পরিশোধ করতে হবে। মাসে 4টা কিস্তি। এজেন্সিতে যাচ্ছি। আলো উঠে চলে যায়। আতাউর আলম মেয়ের যাওয়ার দিকে দেখে একটা গভীর শ্বাস ফেলে। এইটুকু বয়সে মেয়েটার, অথচ এই বয়সে কতটা বুঝদার, নিজের কাঁধে কত দায়িত্ব তুলে নিয়েছে। মুখে একটা ক্রিম পর্যন্ত মাখে না। এই সাধারণ কিন্তু অসাধারণ মেয়েটির জীবনটা কেন অগোছালো হয়ে গিয়েছে? গুছিয়ে দেওয়ার কেউ নেই। আলো এদিক ওদিক তাকিয়ে ক্যাশ কাউন্টারের দিকে যায়। আজ এজেন্সি এত ফাঁকা কেন? আজ তো কিস্তির তারিখ। ক্যাশ কাউন্টারে একটা অচেনা মেয়ে বসে আছে। আলোকে দেখে একটা হাসি দিয়ে বলে, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? আমার লোন পরিশোধের প্রথম দিন। আচ্ছা, আপনি আমাকে আপনার আইডি নাম্বারটা দিন ম্যাম, এবং কাগজগুলো। আলো তার হাতের কার্ডটা মেয়েটার দিকে এগিয়ে দেয়। কিছুক্ষণ ডেস্কের তাকিয়ে থেকে মেয়েটা বলে, ম্যাম, আপনি ভুল কার্ড দিয়েছেন। এই নামে কাউকে লোন দেওয়া হয়নি। আলো অবাক চোখে তাকিয়ে আছে, তারপর বলে, মানে? অদ্রিতা আলো আমি? জি ম্যাম, এটা তো আপনার নাম, কিন্তু আমাদের লিস্টে যে 3জন মেয়েকে লোন দেওয়া হয়েছে তাদের নাম শাহিনুর ইসলাম, রুমানা মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস। আপনি চেক করে দেখতে পারেন। আলো বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ক্যাশ কাউন্টারের মেয়েটাকে দূর থেকে সিনথিয়ার হাতে নেড়ে ইশারা করে কিছু না বলতে, কিন্তু মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গড়গড় করে কথা বলেই যাচ্ছে আলোর সাথে। আলো অসহায়ের মতো একবার হাতের ফাইল, একবার টাকা, একবার ক্যাশ কাউন্টারে মেয়েটার দিকে তাকাচ্ছে। ভাই, একটা গান শুনবেন? সামিন তৌফের কথায় তার দিকে না তাকিয়ে বলে, দূর হ, ব্যস্ত আমি। সব ছেলেরা চুপ হয়ে যায়। সামিন কিছুক্ষণ পরে বলে ওঠে, তোর ভাবির কোনো খবর আছে? জি, আজ সকালে দেখলাম কোথাও যাওয়ার জন্য রিক্সা ঠিক করছে। রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে 10 মিনিট ঝগড়া করলো। রিক্সাওয়ালা 30 টাকা ভাড়া চাচ্ছিল, কিন্তু ভাবি 25 টাকার উপরে 1 টাকাও দেবে না। সব ছেলেরা হেসে ফেলে। সামিন রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে, হাসার কি আছে? সব কটাকে চর মারবো। কতটা হিসেবে আমার বউ দেখেছিস? এমন মেয়েই তো সংসারের উন্নতি করে। আমি আমার বউকে নিয়ে গর্ব করি। সবাই চুপ হয়ে যায়। সামিন তৌফির দিকে তাকিয়ে বলে, তারপর কি হয়েছে? ওই রিক্সাওয়ালা জিতেছে নাকি আমার বউ? আপনার বউ ভাই? বৃদ্ধা রিক্সাওয়ালার একবার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে। আলো তার জবাব দেয় না। ওড়না দিয়ে মুখ চেপে ধরে কেঁদেই যাচ্ছে। তার শরীরটা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলে। আলো কান্না থামানোর বৃথার চেষ্টা করে বলে, শামিন ইয়াসের পার্টি অফিসে। সামিন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এখন তাকে বের হতে হবে। তার দলের ছেলেরাও সামিনের দেখা দেখি উঠে দাঁড়ায়। এমন সময় সবুজের ফোন আসে। সামিন ফোনটা রিসিভ করতেই সবুজ বলে, ভাই ভাবি উপরে যাচ্ছে, কাঁদছে যে। ফোনটা রাখার সাথে সাথেই দরজা ঠেলে আলো ভিতরে ঢোকে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো প্রায় ছুটে গিয়ে সামিনের শার্টের কলার ধরে বলে, আর কতবার আপনি আমাকে অসম্মান করবেন ইয়াসার মির্জা? গলা দিয়ে কথা বের হচ্ছে না আলো, সে হাঁপাচ্ছে। সামিন নরম গলায় বলে, কি হয়েছে আলো? আমি কখন তোমাকে অসম্মান করলাম? আলো সামিনের ঝাঁকুনি দিয়ে বলে, নাটকবাজ লোক, জুতো মেরে গুরুদান করা হচ্ছে। খুব টাকা আপনার, তাই না? সেটাই দেখাচ্ছেন সবখানে। আমাকে ধোকার মাধ্যমে টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বলুন, কে দিয়েছে? আলো সামিনকে ঝাঁকুনি দিয়ে বলে। সামিন ঘামতে থাকে। আলো জেনে গিয়েছে সবটা। এখন এই জেদি মেয়েটাকে সে কিভাবে সামলাবে? আলো আবার কলার ধরে। সাহস কি করে হয় আমাকে ছোট করার, দয়া করার? সামিন আলোর নরম ছোট দুটো হাত তার কলার থেকে সরিয়ে দিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে আলোর চোখের দিকে তাকায়। নরম গলায় বলে, সরি আলো, আমি তো সবটা ঠিকঠাক করতে চেয়েছি তোমার লাইফের। আলো চেঁচিয়ে ওঠে, কি ঠিক করতে পেরেছেন? আমার বাবা একটা পঙ্গু লোকের মতো বাড়িতে পড়ে আছে।
পেরেছেন ঠিক করতে? লোকজন রাস্তাঘাটে আমাকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল বলে। পেরেছেন ঠিক করতে? কান্নায় ভেঙে পড়ে আলো। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সামিন কিছুক্ষণ আলোকে দেখে হাঁটু গেড়ে তার মুখোমুখি বসে পড়ে। আলো বলতে থাকে, এখন আপনি সবাইকে ভালো মানুষই দেখাচ্ছেন। আপনার সবাইকে নিজের অর্থ ক্ষমতা নাটক দিয়ে মুগ্ধ করতে চাইছেন, তাই না? সামিন নরম গলায় বলে, এভাবে আমার অনুভূতির ভুল ব্যাখ্যা দিও না আলো। আমি অনুতপ্ত। যা যা করেছি সবটা নিজের অনুশোচনা থেকে। অনুশোচনা? সামিন ইয়াসারের অনুশোচনা হয়েছে কখনো? সামিন আলো চোখে চোখ রাখে, তারপর বলে, তুমি দেখতে পাওনি বলে হয়নি, এমনটা তো নয় আলো। আমি তো নিজে নিজেকেই জানি আমি কতটা অন্ধকার মানুষ ছিলাম, তা জানি আমি আলো। তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। মানলাম সবটা আমার অপরাধ, আমি অপরাধী। কিন্তু একজন অপরাধীও যে কখনো শুধরে নিতে পারে সেটা নিজেকে কেন তুমি মানতে পারো? কিন্তু একজন অপরাধীও যে কখনো শুধরে নিতে পারে নিজেকে, সেটা কেন তুমি মানতে পারছো না? শুধরেছেন? কি শুধরেছেন আপনি? যে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন তার শাস্তি আপনি জানেন? পেয়েছেন শাস্তি? বুক ফুলিয়ে সমাজে মহান সেজে ঘুরে বেড়াচ্ছেন। অবৈধভাবে প্রতিপক্ষকে বসিয়ে রেখে ভোটে জিতেছেন। লজ্জা করে না এই চেয়ারে বসতে? তারপর সব কিছুর ওপরে ছড়ি ঘোরাচ্ছেন আপনি। সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলছে। আমাদের বিয়ে, আমাদের ডিভোর্স, উকিল, আমার জীবন, সব কিছু আপনিই নিয়ন্ত্রণ করছেন। শুধরেছেনটা কি আপনি? পাক্কা নাটকবাজ আপনি। সামির আলো চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর কান্নার বেগ বাড়ছে। সে উঠে দাঁড়ায়। সামির নরম গলায় বলে, ভালোবেসে ফেলেছি তোমাকে আলো। আমার অনুভূতি গ্রহণ করতে না পারো, কিন্তু অসম্মান করো না অন্তত একে। আলো সামিনের দিকে তাকায়। ভালোবাসা চাই না, আপনার ভালোবাসা চাই না আমি। উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আলো। আলোর গায়ের ওড়না নিচে পড়ে যায়। সামিনের দলের ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিন গিয়ে আলোকে ধরে ফেলে। ওড়না উঠিয়ে আলোর শরীর ঢেকে দিয়ে আলোর চোখের দিকে তাকায়। আলো উন্মাদের মতো বিড়বিড় করে সামিনের চোখে চোখ রেখে বলে, আপনার শাস্তির আশা আমি করি না। আপনি রাজ করতে দুনিয়ায় এসেছেন, মন ভরে রাজ করুন। মেয়র হন, এমপি হন, অর্থবান হন, যা ইচ্ছা হন, শুধু আমাদের ছাপোষা পরিবারটাকে ছেড়ে দিন। একটা কথা আপনাকে বলে দেই, আজ থেকে কখনো যদি আমি দেখতে পাই আপনি আমাকে আপনার ক্ষমতা, অর্থ দিয়ে দয়া দেখিয়ে আমার আত্মসম্মানে আঘাত করেছেন, তাহলে আমি সুইসাইড করব। সামিন ইয়াসার মির্জা, আমি মানুষের কাছ থেকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল অপবাদ মাথায় নিয়ে বাঁচতে পারবো, কিন্তু আপনার থেকে দয়া নিয়ে নয়। এর থেকে ভালো আমি আত্মহত্যা করব। কথাটা শুনে সামিন আলোকে ছেড়ে দেয়। আলো সামিনের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর যতখানি তেজ নিয়ে এসেছিল সামিনের সামনে, ঠিক ততখানি নিস্তেজ হয়ে চলে গিয়েছে। সামিন দাঁড়িয়ে থেকে তার ছেলেদের মুখের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, শেষমেশ তুমি আমাকে ডুবিয়ে ছাড়লে রে। শেষমেশ আমাকে ডুবিয়ে ছাড়লো রে রাহাত। বেশি রাত হয়নি। গলির রাস্তায় এখনো বড় ট্রাক চলছে। রিকশার বেল বাজছে। আলো মাথা তুলে উঠে বসতে চায়, কিন্তু পারে না। মাথা ভারী হয়ে আছে তার। বেলা 12টা বাড়ি ফিরে সেই যে ঘরে ঢুকেছে এখনো বের হয়নি। রেহানা এসে বারবার ডেকে গিয়েছে, বলেছে একটু একা থাকবে সে। মাথা ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গিয়েছে। এখন না উঠলে আব্বু আম্মু বেশ চিন্তায় পড়ে যাবে। তাই কষ্ট হলেও উঠে বসে আলো। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। আজ কোনো ওয়ার্ডার নেবে না সে। সেই মানসিক পরিস্থিতিও আলোর ছিল না। হুট করে আলোর ঘরের দরজা ঠেলে আয়াত ভেতরে ঢোকে। আলো মাথা ঘুরিয়ে আয়াতের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই আয়াত হাঁপাতে হাঁপাতে বলে, আপু ইয়াসার ভাইয়া। আলো কপাল কুঁচকে ফেলে। আয়াত বলতে থাকে, শীঘ্রই বসার ঘরে এসো। আলো দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে যায়।
বসার ঘরে আতাউর আলম, রেহানা, আজাদ দাঁড়িয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। আলো তাদের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকাতে থমকে যায়। একটা লোকাল চ্যানেলে খবর হেডলাইন দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নবনির্বাচিত তরুণ মেয়র শামীম ইয়াসার মির্জা তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদ পাঠিকা বলতে থাকে, আজ সন্ধ্যা 6টা নাগাদ তিনি নিজের বাসভবন বসে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। আলো খবরটা শুনে টিভি স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্ক্রিনে একটু পরপর সামিন ইয়াসারের একটা শুভ্র পাঞ্জাবির উপরে মুজিব কোট পরা হাস্যোজ্জ্বল ছবি দেখানো হচ্ছে। আলো কিছু বুঝতে পারছে না বিষয়টা। সে তার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে। টিভির রিমোট হাতে নিয়ে সে পরপর কয়েকটা চ্যানেল পাল্টাতে থাকে। প্রত্যেকটা লোকাল চ্যানেলে একই খবর। একটা চ্যানেলে দেখাচ্ছে জনগণের প্রতিক্রিয়া, সবাই সামিনের এমন সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। দলের ছেলেগুলো চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা বলছে। আলো টিভি অফ করে দেয়। কলিং বেল বেজে ওঠে। আজান গিয়ে দরজা খুলে দিতেই ঈশিতা আর ঋতু ভেতরে ঢোকে। ঋতু কাঁদছে। ঈশিতা এসে আলোর মুখোমুখি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় কান্না আটকে রেখে বলে ওঠে, ভাইয়া, পুলিশ কাস্টডিতে আলো। সে সব কিছুর জবানবন্দি দিয়ে আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। আলো বোকার মতো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর ধরা গলায় বলে ওঠে, তুমি জিতে গেলে ভাবি। আলো চুপ করে ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখে সে বুঝে যায় ওটা কার নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, রিতা,